ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ঢাকা বিভাগের 63টি পৌরসভার ভোট গ্রহণ। এখন চলছে গণনার কাজ। এসব পৌরসভায় মেয়র পদে 299 জন, সাধারণ কাউন্সিলর পদে 2747 ও সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 735 জন প্রার্থী। এসব এলাকায় মোট ভোটার সংখ্যা 19,96,428। ভোট গ্রহণ শেষ হওয়ার পর থেকে বিকেল থেকে প্রার্থী ও সমর্থকরা কেন্দ্রের পাশে অবস্থান নেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীও শক্ত অবস্থান নিয়েছে কেন্দ্রগুলোতে। দর্শক, ফরিদপুরে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার আক্তার হোসেন। সেখানকার বিভিন্ন কেন্দ্রের ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা এখন চলে যাচ্ছি তার কাছে। সদরের একটি কেন্দ্র, এই কেন্দ্রের নাম হচ্ছে সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র। সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রে 4টার সময় ভোট গ্রহণ শেষ হয় এবং এর পরপরই ভোট গণনা শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন ভোট গণনা নিয়োজিত রয়েছে এখানকার পোলিং অফিসার এবং পোলিং এজেন্টরাও আছেন এবং এখানে নির্বাচন কমিশন ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাজ করছেন। এখন আমরা কথা বলবো এই কেন্দ্রের দায়িত্বে যিনি সারাদিন ছিলেন তার কাছে আমরা জানতে চাইবো আসলে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিনা। আচ্ছা, ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে? জি, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা সকাল 8টায় ভোট গ্রহণ করি এবং বিকেল 4টায় সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ করি। আমাদের এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার সবারই আন্তরিক সহযোগিতা এবং পুলিশ প্রশাসন, আনসার সহ সকলের সার্বিক সহযোগিতা আমাদের সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। আচ্ছা, কোনো অনিয়মের অভিযোগ পেয়েছেন আপনারা? জি না, আমাদের এই কেন্দ্রে কোনো অনিয়মের অভিযোগ আসেনি। আচ্ছা, কখন আপনাদের ভোট গণনা শেষ হবে? এই গণনার কাজ চলছে, কিছুক্ষণ পরে আমাদের ভোট গণনা শেষ হবে। তারপর আপনারা সেটা কোথায় নিয়ে যাবেন? আমরা গণনা শেষে এখানে সংশ্লিষ্ট প্রার্থীদের এজেন্ট আছে, তাদেরকে ফলাফল জানাবো, এখানে টানিয়ে দেবো এবং পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে আমরা জমা দেবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার কর্মীরা কত ব্যস্ত এই নির্বাচনের যে ব্যালট বাক্সগুলো এসছে সেগুলো গণনায়, এবং সেই গণনা শেষ হওয়ার পর আসলে কে আসবে শেষ আসি তা আপনাদের জানিয়ে দেব। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ফরিদপুরে অবস্থানরত আমাদের রিপোর্টার আক্তার হোসেনের সঙ্গে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ঢাকা বিভাগের 63টি পৌরসভায় ভোট নেওয়ার পর শুরু হয়েছে গণনা। এসব পৌরসভায় মেয়র পদে 299 জন, সাধারণ কাউন্সিলর পদে 2747 ও সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 735 জন প্রার্থী। সব মিলিয়ে ভোটার সংখ্যা 19,96,428। প্রতিনিধিদের পাঠানো ভোটের খবর জানাচ্ছেন রেবেকা সুলতানা। গাজীপুরের কালিয়াকৈরে 28টি কেন্দ্রের মধ্যে 8টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাকি কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ভোট নেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা ভোটার লিস্টের সঙ্গে প্রার্থীদের কাছে থাকা লিস্টে ভোটারদের ক্রমিক নম্বর, ছবি, আইডি নম্বর সহ কোনো কিছু মিল না থাকায় 8টি কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়। অনেকটা উৎসব আমেজে ভোট দিয়েছেন রাজবাড়ীর 3টি পৌরসভার ভোটাররা। সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গেই তা বেড়েছে। মানিকগঞ্জের সিংগাইর পৌর নির্বাচনে বেশ শীতের মধ্যেই সকাল সকাল কেন্দ্রে চলে আসেন ভোটাররা। আর বেশ সকালে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবের পরিবেশে ভোট হয়েছে ভৈরব পৌরসভায়। ভোট শুরু হতেই কেন্দ্রগুলোতে পড়ে লম্বা লাইন। নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যস্ত দায়িত্ব পালন করেছেন নিরাপত্তা কর্মীরা। নরসিংদী জেলার 3টি পৌর এলাকায় নির্বাচন হবার কথা থাকলেও আইনি জটিলতায় ভোট হয়েছে 2টিতে। বেশ উৎসব আমেজে ভোট দিয়েছেন ভোটাররা। নিরাপত্তায় ছিল সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স। কঠোর নিরাপত্তার মধ্যে শেষ হয় নেত্রকোনা পৌরসভার 51টি কেন্দ্রে ভোট নেওয়ার কাজ। শীতের কারণে সকাল দিকটার কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম। ময়মনসিংহের 9টি পৌরসভায় শীতের মধ্যে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। এসব পৌরসভার 144টি কেন্দ্রের মধ্যে 98টি ঝুঁকিপূর্ণ হওয়ায় নেওয়া হয়েছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা, ছিল সেনা সদস্য। কিশোরগঞ্জেও হয়েছে শান্তিপূর্ণ ভোট। সকাল থেকেই ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
শেরপুর জেলার শেরপুর, নকলা, নালিতাবাড়ী ও শ্রীবর্দী পৌরসভায় ভোট হয়েছে শান্তিপূর্ণভাবে। শীতের কারণে সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে অনেকটাই। শ্রীবর্দীর ভোটাররা এবারই প্রথম ভোট দিয়েছেন। রেবেকা সুলতানা, RTV নিউজ ডেস্ক। চট্টগ্রাম ও সিলেট বিভাগের 58টি পৌরসভায় কাল অনুষ্ঠিত হবে পৌর নির্বাচন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট নেওয়া হবে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বেশ কিছু পৌরসভায় সেনাবাহিনী, বর্ডার গার্ডের সদস্য ছাড়াও পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশ কিছু পৌর নির্বাচনে প্রতিনিধিদের পাঠানো খবর জানাচ্ছেন শারমিন স্বপ্না। রাস্তাঘাটের বেহাল দশা, সুপেয় পানির অভাব, পুরনো ড্রেনেজ ব্যবস্থা, নদী ভাঙন, গ্যাস ও বিদ্যুৎ সংকট সহ নানা সমস্যায় জর্জরিত লক্ষ্মীপুরের পৌরবাসী। আর তাই এসব সমস্যার সমাধান যিনি করতে পারবেন তাকেই পৌরপিতা নির্বাচন করবেন এখানকার 1 লাখেরও বেশি ভোটার। নির্বাচনে 4টি পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন 19 জন, কাউন্সিলর হিসেবে 199 ও মহিলা কাউন্সিলর পদে 49 জন প্রার্থী। খাগড়াছড়ি জেলার সদর ও মাটিরাঙ্গা পৌরসভার ভোটাররা অপেক্ষার প্রহর গুনছেন মেয়র পদে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আশায়। পৌরসভা দুটিতে মেয়র পদে প্রার্থী 13 জন, কাউন্সিলর পদে 93 ও সংরক্ষিত মহিলা আসনে লড়ছেন 30 জন প্রার্থী। মৌলভীবাজার জেলার মাধবকুণ্ড, বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভায় ভোট হবে 18 জানুয়ারি। মাধবকুণ্ডে মেয়র পদে লড়ছেন 4 জন, কাউন্সিলর পদে 50 আর মহিলা কাউন্সিলর পদে 12 জন। জেলার বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 17 জন, কাউন্সিলর পদে 146 আর মহিলা কাউন্সিলর পদে 52 জন প্রার্থী। তবে প্রার্থী যতই হোক না কেন ভোটাররা বেছে নেবেন যোগ্য প্রার্থীকে। এদিকে অবশেষে 8 বছর পর 18 জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার পৌর নির্বাচন। তবে সোমবার হাইকোর্টের এক আদেশে ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভায় 3 সপ্তাহের জন্য ভোট স্থগিত হয়েছে। জেলার আরেক পৌরসভায় আখাউড়ায় নির্বাচন হতে যাচ্ছে 18 জানুয়ারি। এখানে মেয়র পদে ভোট যুদ্ধে নেমেছেন 8 জন আর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে সব মিলিয়ে 41 জন প্রার্থী। শারমিন স্বপ্না, RTV নিউজ ডেস্ক। বিচার বিভাগ বিশেষ করে দেশের সর্বোচ্চ আদালতে মামলা পরিচালনায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে খোদ প্রধান বিচারপতির বিরুদ্ধে। আর এই অভিযোগ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত নেতাদের। তারা এও বলছেন, এসবের প্রতিবাদ করতে তারা কাল অবস্থান ধর্মঘট করবেন প্রধান বিচারপতির এজলাসের সামনে। চিঠি দেবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে। আরো জানাচ্ছেন ফয়সাল হোসেন। প্রধান বিচারপতির মামলার কজলিস্ট তৈরি ও মামলা পরিচালনায় বিচারপতি নির্দিষ্ট করে দেওয়ার অভিযোগ হয় রোববার সংবাদ সম্মেলনে। আর সোমবারের এই সাধারণ সভায় সমিতির সভাপতি বলেন, বিচার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে প্রধান বিচারপতি। আজকে যেভাবে আপনি বিচার ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছেন, আমার আইনজীবী ভাইদেরকে পেশা থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, বিচার প্রার্থীর জনগণ আজকে হঠাৎ বাড়িয়ে দিচ্ছে, এটা চলতে দেওয়া হবে না, হবে না। যদি আপনার এই খামখালিপনা, এই মনের আচরণ বন্ধ না করেন, ইনশাআল্লাহ গণ আদালতে আপনার বিচার করা হবে। এই দলের আর সভায় বক্তারা বলেন, বিচার প্রার্থীদের ক্ষতিগ্রস্ত করে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে না। আইন পেশার দাবি, বিচার বিভাগের স্বাধীনতার দাবি। মনে রাখবেন, এটা নিয়ে রাজনীতি করলে সাধারণ আইনজীবীদের ধোঁকা দেবেন, এটা আপনারা আর পাবেন না, সেদিন চলে গেছে। এছাড়া জ্যেষ্ঠ ও অভিজ্ঞ বিচারপতিদের সমন্বয়ে ফৌজদারি, দেওয়ানি ও রিট মেনশনের বেঞ্চ গঠনের প্রচলিত নিয়ম আবারও চালুর দাবি করা হয় এই সভা থেকে। বিভিন্ন বেঞ্চে মামলার শুনানির খণ্ড খণ্ড এখতিয়ারের তীব্র নিন্দা জানান বক্তারা। ফয়সাল হোসেন, RTV, ঢাকা। যুদ্ধাপরাধে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে 19 এপ্রিল পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে একই দিন আদালতে হাজির করা এবং যথাসম্ভব দ্রুত এই মামলার তদন্ত শেষ করতে বলেছেন আদালত। বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বে 3 বিচারপতির সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আরো জানাচ্ছেন ফয়সাল হোসেন। সকালে যুদ্ধাপরাধী মামলায় ট্রাইব্যুনালে হাজিরের পর সকাল 10টায় পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে আটকের পর রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শুরু হয়। শুনানিতে সালাউদ্দিন কাদের চৌধুরী বারবার শারীরিক অসুস্থতার কথা আদালতের কাছে বলেন। শুনানির পর সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষের আইনজীবী বলেন, 1979 সালে জানুয়ারি মাসে মিডল অথবা শুরুর দিকে উনি আনুষ্ঠানিকভাবে রাজনীতি শুরু করেন বাংলাদেশ মুসলিম লীগের মাধ্যমে। এর আগে
কোনো সংগঠনের সাথে কোনোভাবে জড়িত ছিলেন না এবং কোনো ছাত্র সংগঠনের সঙ্গে উনি জড়িত ছিলেন না। সুতরাং ওনার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হচ্ছে সেটা ন্যায়, যেহেতু উনি ফজলুল কাদের চৌধুরী তৎকালীন মুসলিম লীগ নেতা ছিলেন, তার সন্তান হওয়ার সুবাদেই তার বিরুদ্ধে অভিযোগ। প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান বলেন, সাকা চৌধুরীকে ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণের জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে প্রসিকিউটর প্যানেলে। ৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তিনি এই হত্যা এবং গণহত্যায় অংশগ্রহণ করেছেন, সে ব্যাপারে আমাদের কাছে তথ্য উপাত্ত আছে ইনভেস্টিগেশনে, এবং সেটা আমাদের দরখাস্তে উল্লেখিত আছে, এবং সেটা আমাদের পক্ষ থেকে যে আজকে সাবমিশন রেখেছেন জিয়াদ আল মালুম সাহেব এটা তুলে ধরেছেন। তার বিরুদ্ধে আগে জারি করা আটক রাখা এবং হাজির করার পরোয়ানা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। খারিজ করে দিয়েছে জাতীয় সংসদে পরের অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি। ফয়সাল হোসেন, RTV, ঢাকা। কার্বন মুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে আত্মকেন্দ্রিক মনোভাব ও ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত 4 দিনব্যাপী চতুর্থ বিশ্ব ভবিষ্যৎ জ্বালানি সম্মেলন 2011 প্রধান বক্তার ভাষণে তিনি আহ্বান জানান। আবুধাবির উদাহরণ উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, অদূর ভবিষ্যতে আমাদের চূড়ান্ত লক্ষ্য হবে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ একেবারে বিদায় করা। এর আগে রোববার সে দেশের শ্রমমন্ত্রী সাকার গোবাজ এমিরেটস হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, আলোচনায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সহ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিতে বাংলাদেশি জনশক্তি রফতানি বিষয়টি বহুলাংশে প্রাধান্য পায়। বাংলাদেশি বিদেশি বিনিয়োগের জন্য চমৎকার পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ উৎপাদন, গ্যাস অনুসন্ধান, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার জন্য শ্রমমন্ত্রীকে আহ্বান জানান। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলা মাকতবে জায়েদ রায়ন মসজিদ পরিদর্শন করেন। বাংলাদেশ সীমান্তে নিরাপরাধ মানুষ হত্যা বন্ধে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে অনেকটাই নিরস্ত্র করতে যাচ্ছে ভারত সরকার। যা শুরু হচ্ছে দেশটি ত্রিপুরা রাজ্যের সীমান্তে দায়িত্ব পালনকারীদের 10টি রাবার বুলেট ছোড়া বন্দুক দেওয়ার মধ্য দিয়ে। BDNews24.com এর দিল্লি প্রতিনিধির পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে আরো জানাচ্ছেন অপর্ণা সিং। কুড়িগ্রামের এই ফুলবাড়ি অনন্তপুর সীমান্ত দিয়েই বাবার সঙ্গে বাড়ি ফিরছিল ফেলানি। ঝলমলে জীবনের আশায় দেশ ছেড়ে দিল্লিতে পাড়ি জমিয়েছিল সে, কিন্তু দেশে ফিরতে গিয়ে বিভক্তির কাঁটাতারে আটকে গেল ফেলানির জীবন। ভয়ার্ত চিৎকারে এগিয়ে আসে বিএসএফ, চালায় গুলি। মানবাধিকার সংস্থা অধিকারের হিসাবে গেল 1 বছরে এভাবেই বিএসএফ হত্যা করেছে 74 জন। দুদেশের সীমান্ত প্রায় 4023 কিলোমিটার, যার প্রায় অর্ধেকই পশ্চিমবঙ্গের সঙ্গে, অনেকটা আবার ত্রিপুরা, মেঘালয় ও আসাম দিয়ে। বৈধ আর অবৈধ যাই হোক না কেন, এই সীমান্ত দিয়েই আসা যাওয়া দুদেশের মানুষের, যা শান্তিপূর্ণ করতে কথাও চলছে স্বাধীনতার পর থেকেই। তবে ফেলানি হত্যার পর আবারও উত্তেজনা বাড়ার সম্ভাবনায় জোরালো অবস্থান নিয়েছে বাংলাদেশ, যার প্রেক্ষিতেই খুব তাড়াতাড়ি ত্রিপুরা সীমান্ত রক্ষায় নিয়োজিত বিএসএফ সদস্যদের 10টি রাবার বুলেট ছোড়া বন্দুক দেওয়া হচ্ছে, যা পর্যায়ক্রমে বাড়ানো হবে সীমান্তের অন্য এলাকাতেও। এদিকে ফেলানি হত্যা প্রতিরোধে ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে বাংলাদেশের হাইকোর্টে রিট আবেদন করেছে ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটস। অপর্ণা সিংহ, RTV, ঢাকা। মৌলিক অধিকারের মাঝে একটি চিকিৎসা, আর এই চিকিৎসা নিয়ে বিপাকে এখন সাধারণ মানুষ। প্রতিনিয়তই বেসরকারি ক্লিনিক, হাসপাতাল আর সরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের হাতে শ্লীলতাহানি ঘটছে এই সেবা নিতে আসা মানুষ ও তাদের পুরো পরিবারের। তারপরও সুস্থভাবে বাঁচার তাগিদে বারবার এই খাত সংশ্লিষ্টদের নিপীড়ন মেনে নিচ্ছে তারা। মাজহারুল ইসলামের পাবলিক কনসার্ন টিম চিকিৎসা সেবা খাতের